Hi guys, welcome back to PRC Foundation. How are you? I hope you are very well. আজকে আমরা ইমিলি ডিকিনসনকে নিয়ে আলোচনা করব, চমৎকারভাবে আলোচনা করব। তো ইমিলি ডিকিনসন একজন আমেরিকান পোয়েট এবং তার যে তিনি প্রসিদ্ধ হচ্ছেন একজন মিস্টিক কবি হিসাবে এবং তার রিকারিং সিম্বলসের জন্য তিনি বিখ্যাত। ঠিক আছে, তো আলোচনার শুরুতে আমি তোমাদের সামনে একটা প্রশ্ন রেখে আলোচনাটা শুরু করতে চাই। তুমি যদি তোমার কোনো বন্ধুর ফোনে একটা SMS দেখো যে আই এম সরি ফর দ্য আফটারনুন ইনসিডেন্ট, এ ধরনের যদি SMS দেখো, তাহলে এই SMSটা তোমার ওই বন্ধুকে তার অন্য একটা বন্ধু পাঠিয়েছে। তাহলে তুমি যদি আফটারনুনে কি ইনসিডেন্টটা ঘটেছিল সেই ইনসিডেন্টটা যদি পরিপূর্ণভাবে না জানতে পারো, তাহলে তুমি এটা শুধু ফিল করতে পারবে, এটা শুধু রিয়েলাইজ করতে পারবে যে আফটারনুনে তাদের দুজনের মধ্যে হয়তো কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো ধরনের সমস্যা হয়েছিল, যার কারণে একজন নিজে অ্যাপোলোজাইজ করেছে বা একজন সরি বলেছে। ঠিক আছে না? তো ইমিলি ডিকিনসন এই যে মিস্টিক বললাম না, এই মিস্টিক কবিদের বিষয়টা যেটা, সেটা হচ্ছে তুমি কখনোই কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং এটা আসবে না। আর তোমার ইন্টারপ্রিটেশনটা যদি ভুল হয়, তোমার ব্যাখ্যাটা যদি ভুল হয়, তাহলে তুমি অবশ্যই একটু ভুলভাল বুঝবে। সো ইউ হ্যাভ টু রিয়েলাইজ, তোমাকে কি করতে হবে? রিয়েলাইজ করতে হবে। তো আলোচনায় যাওয়ার পূর্বে লাইফ ডিউরেশনটা সম্পর্কে একটু আমরা জ্ঞাত হয়ে নিই। ইমিলি ডিকিনসনের যে লাইফ ডিউরেশন সেটা হচ্ছে 1836, অর্থাৎ 1830 সাল থেকে 1886 সাল পর্যন্ত। ইমিলি ডিকিনসন তার জীবন দশাতেই অনেক কবিতা প্রকাশ হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্স প্রায় 1800 মতো 1800 পয়েমস, 1800 কবিতা তিনি প্রকাশ করেছিলেন। এবং ইমিলি ডিকিনসনের যে পোয়েটিক ক্যারিয়ার, এই পোয়েটিক ক্যারিয়ারটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। ফার্স্ট যেটা হচ্ছে প্রি 1861, এই প্রি 1861 পিরিয়ডে এমিলি ডিকিনসন যেটা করছে, যে কবিতাগুলো লিখছে, সেই কবিতাগুলো হচ্ছে সেন্টিমেন্ট ইন নেচার, প্রকৃতিকে নিয়ে লিখেছেন তিনি কবিতা। আর তার সেকেন্ড যেটা প্রলিফিক পিরিয়ড বলা হয়, সেটা হচ্ছে 1861 টু 1866। এই 1861 টু 1866-এ তিনি প্রচুর কবিতা লিখেছেন। ক্রিটিকদের মতে যে তার জীবনে যত কবিতা লিখেছিল তার 2/3 কবিতা তিনি 1861 টু 1866-এ লিখে ফেলেছিলেন। এবং এটা যেটা হচ্ছে পোস্ট 1866 থার্ড নাম্বার যেটা, সেখানে তিনি কবিতা লিখতেন। তবে তিনি তার যে হায়ার ডিপ লেভেল সে বিষয়গুলো অ্যাকচুয়ালি শি ওয়াজ নট প্রলিফিক। তার প্রলিফিক ইয়ারটা ছিল হচ্ছে 1861 টু 1866। ইমিলি ডিকিনসনের কবিতাগুলো বোঝার জন্য তোমাকে কয়েকটা দিকের উপরে দৃষ্টি দিতে হবে। ফার্স্ট অফ অল স্ট্রাকচার উপরে দৃষ্টি দিতে হবে। স্ট্রাকচারটা কেন? কারণ ইমিলি ডিকিনসন তার স্ট্রাকচারে, কবিতায় যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে ড্যাশের ব্যবহার করেছে, পাংচুয়েশন মার্ক, যেটা ড্যাশ। ড্যাশ বলতে আসলে আমরা কি বুঝি? ড্যাশ হচ্ছে লঙ্গার সেপারেশন দেন কমা, অর্থাৎ কমার চাইতে একটু বড় করে কোনো কিছুকে সেপারেট করা, এটা হচ্ছে ড্যাশ। তো কমার কাজ কি? কমা দ্বারা আমরা কোনগুলো সেপারেট করি? সমজাতীয় ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে সেপারেট করে জয়েন্ট করে দিই। তাহলে ড্যাশটাও কি? ড্যাশ এখানে ব্যবহার করার পিছনে উদ্দেশ্য হচ্ছে ফিলিংসটাকে, ইউ হ্যাভ টু আন্ডারস্টুড দ্য ফিলিংসটাকে আন্ডারস্টুড করার জন্য ড্যাশটা দিয়ে এই ওয়ার্ডগুলোকে বা সেন্টেন্স বা ক্লজেস বা ফ্রেজেস সেগুলোকে সেপারেট করা হয়েছে। সো ফার্স্ট ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য স্ট্রাকচারের দিকে দৃষ্টি দিতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কনোটেশন। কনোটেশনটা কি? কনোটেশন হচ্ছে যে ওয়ার্ডস, ফ্রেজেস, ইমেজেস এগুলোর ব্যবহার করা যেগুলো ফিলিংসের সাথে সম্পৃক্ত। ওয়ান সেকেন্ড, আবার ভালোভাবে বিষয়টা মাথার মধ্যে নাও। ওয়ার্ড, ফ্রেজেস, ইমেজেস এগুলোর ব্যবহার, সেই ব্যবহারগুলো ফিলিংসের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত থাকবে? ফিলিংসের সাথে সম্পৃক্ত থাকবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইডিওসিনক্রেটিক ভোকাবুলারি। ইডিওসিনক্রেটিক ভোকাবুলারি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে ইউনিক ইউজ অফ ভোকাবুলারি, মানে তিনি সাধারণত প্রচলিত শব্দগুলো না ব্যবহার করে ইউনিক, তার নিজের মানে চমকপ্রদতা ফোটানোর জন্য তিনি ইউনিক ভোকাবুলারিকে ইউজ করেছেন। ঠিক আছে, তো আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেন। এই কবিতাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি ইমিলি ডিকিনসন নিজে তার কবিতার কোনো নাম দেয়নি, তার কবিতার ফার্স্ট লাইনগুলো থেকে আসলে নামকরণগুলো করা হয়েছে। ঠিক আছে, সো আই ফেল্ট এ
এ ফিউনারেল ইন মাই ব্রেন, এই লাইনটা দ্বারা আসলে দিস ইজ এ মিস্টিক পোয়েম অ্যান্ড স্পিরিচুয়াল পোম, একটা আত্মিক কবিতা, একটা মিস্টিক কবিতা, এবং এমিলি ডিকিনসনকে এই কবিতার মাধ্যমে তার মিস্টিসিজমটাকে কোয়াইট প্রুভ করা যায়, সম্পূর্ণরূপে প্রুভ করা যায়। এখানে ডিফারেন্স রয়েছে, সামবডি থিংস, কিছু কিছু ক্রিটিকদের মতে এই কবিতাটার মূল বিষয় যেটা সেটা হচ্ছে লস অফ সেলফ অ্যান্ড স্যানিটি। লস অফ সেলফ অ্যান্ড স্যানিটি বলতে নিজে মানে নিজেকে হারিয়ে ফেলা বা নিজের বুদ্ধি জ্ঞান এগুলোকে হারিয়ে ফেলা। আর আরেকটা দৃষ্টিকোণ থেকে যেটা সেটা হচ্ছে যে সিরিমোনিয়াল ট্রান্সফরমেশন, আর সিরিমোনিয়াল ট্রান্সফরমেশন বলতে সেটা যে ফিউনারেল এই শব্দটা দ্বারা সিম্বলিক মিনিংয়ে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা পরিবর্তন। এই পরিবর্তন আত্মিক পরিবর্তন বলতে যেটা সেটা হচ্ছে লস অফ ইগোটাকে মানে মানুষ যেন একেবারে না রাখে, সে বিষয়টা একটা ডিপ কনসেপশন, একটা স্পিরিচুয়াল কনসেপশন। এবং ফিউনারেল দ্বারা আরও পয়েন্ট আছে যেটা হচ্ছে ল্যাক অফ কন্ট্রোল অ্যান্ড রেশনালিটি, ল্যাক অফ কন্ট্রোল অ্যান্ড রেশনালিটি, ইরেশনালিটির কথা কিন্তু এখানে বলা হয়েছে। সো কামিং টু দ্য পয়েন্ট, নাও we gonna read the poem line after line, and I would like to translate and critically summarize the stanzas, right? Let's get started. তো এখানে কি বলছে, ফার্স্ট লাইনে বলছে আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেন। তো ফেল্ট, ফার্স্ট পয়েন্ট, ইউ হ্যাভ টু নোটিস দ্য পাস্ট ফর্ম, ইউজ অফ পাস্ট ফর্ম। একটা এক্সপেরিয়েন্সের কথা বলা হচ্ছে। কিসের কথা বলা হচ্ছে? একটা এক্সপেরিয়েন্স। আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেন, তো আমি অনুভব করছি, আমার ব্রেনের মধ্যে কি অনুভব করছি? ফিউনারাল বলতে কি অন্ত্যেষ্টিক্রিয়া। একজন মৃত ব্যক্তি মারা গেলে যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হয় সেটাকে ফিউনারেল বলা হয়ে থাকে। এই ফিউনারেলটা অনুভব করছি আমার ব্রেনের মধ্যে। তো এই ফিউনারেল সিম্বলিক মিনিং যদি তুমি এটা নাও যে লস অফ সেলফ অ্যান্ড স্যানিটি, তাহলে পুরো কবিতাতে ইন্টারপ্রিটেশন এক ধরনের হবে। আর তুমি যদি এটা নাও সিরিমোনিয়াল ট্রান্সফরমেশন অর লস অফ ইগো, মানুষের ইগোটা যেন না থাকে, ল্যাক অফ কন্ট্রোল অ্যান্ড রেশনালিটি, তাহলে পজিটিভ সেন্সটা বেশি আসবে, রাইট? এরপর কি বলছে, অ্যান্ড মর্নার্স টু অ্যান্ড ফ্রো কেপ্ট ট্রেডিং till it seemed that sense was breaking through। তাহলে এরপরে কি বলছে, অ্যান্ড মর্নার্স টু অ্যান্ড ফ্রো। মর্নার্স এখানে ক্যাপিটালাইজড করা হয়েছে, মর্নার্সদেরকে, যে মানুষ মৃত বাড়িতে বা অন্ত্যেষ্টিক্রিয়া যেখানে হয় সেখানে যে শোককারীরা থাকে, বিলাভকারীরা থাকে, মর্নার্স টু অ্যান্ড ফ্রো বলতে এদিক সেদিক কি করছে, কেপ ট্রেডিং, ওকে, রিপিটেশন, ট্রেডিং, তারা হাঁটছে, এদিক ওদিক হাঁটছে। till it seemed that sense was breaking through, মানে কবির কাছে এটা মনে হচ্ছে কি, সেন্স ওয়াজ ব্রেকিং থ্রু, দ্যাট মিনস অনুভূতিটা কি হয়ে যাচ্ছে, তার ভেঙে যাচ্ছে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যান্ড অফ দ্য পোয়েম ইজ লিটল বিট অফ মিস্টিক পাওয়ার অফ দ্য পোয়েম। একটা মিস্টিসিজমের মানে চরম মাত্রায় এখনো পৌঁছায়নি। জাস্ট এখানে বিষয়টা কি যে আমি আমার ব্রেনের মধ্যে অন্ত্যেষ্টিক্রিয়া, ফিউনারেল অনুভব করছি। আর এখানে যে মর্নার্সরা আছে, খ্রিস্টান ট্র্যাডিশন একরকম, ইসলামিক ট্র্যাডিশন আরেক রকম, হিন্দুইজম একরকম, ঠিক আছে? সো উই শুড লুক অ্যাট দ্য পোয়েম ফার্স্ট অফ অল ফ্রম খ্রিস্টান ট্র্যাডিশন থেকে দেখতে হবে। তারপরে ইউ হ্যাভ টু ম্যাচ ইট অ্যাট ইউর ওন ট্র্যাডিশন ইফ ইউ ওয়ান্ট। যদি তুমি চাও যে তোমার নিজের ট্র্যাডিশনের সাথে এটা মিলাবে, যে ফিউনারেলের জন্য কি কি কাজ হয় সে বিষয়গুলো তুমি এটাকে মিলাতে পারো, ঠিক আছে? তো এখানে কবি শুরুতে এটা বোঝাচ্ছে যে মর্নার্সরা এসেছে এবং মর্নার্সরা মানে হাঁটাহাঁটি করছে, শব্দ করছে, আর এগুলো থেকে মানে তার সেন্স ওয়াজ ব্রেকিং থ্রু। এই যে এখানে ড্যাশের যে ব্যবহার দেখো, আর ব্রেকিং থ্রু, তারপরে আবার কিন্তু ড্যাশের ব্যবহার বা ড্যাশের মাধ্যমে একটা কানেকশন সেকেন্ড স্ট্যান্ডার সাথে কিন্তু ফার্স্ট স্ট্যান্ডার একটা টোটাল কানেকশন বা ওয়ার্ডগুলোর একটা টোটাল কানেকশন নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? সো ইটস অ্যান ইমেজ অ্যান্ড অফকোর্স সিম্বলস, এখানে সিম্বলিক বিষয় আছে, ইমেজের বিষয় আছে, সব কিছু আছে। এই জিনিসগুলো তার অনুভূতি সংক্রান্ত